আমি শেখ হাসিনাকে এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন, মনে করেছিলেন সব ধ্বংস, জামাতকে ধ্বংস করবেন, বিএনপিকে ধ্বংস করব, সব আমি আমার বাবার মতো, আমি এবার বাংলাদেশের মানুষ। এখন আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না। তো ভারত যদি না দেয় শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার সুযোগ নেই? আছে, সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। তবে এই প্রক্রিয়াটা যথেষ্ট প্যাচালো একটা প্রক্রিয়া, আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরপরই ভারতবর্ষে ব্যাপকভাবে তোলপাড় শুরু হয়েছে। বর্তমানে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী তথা ভারত সরকার ব্যাপকভাবে বাংলাদেশের সঙ্গে উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক মহলে। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ছাই দিয়ে ধরে আনার জন্য ইন্টারপোলে এবার ভয়াবহ কিছু বন্দোবস্ত করা হচ্ছে, যার মাধ্যমে শেখ হাসিনা এবার বাংলাদেশে ফিরতে এবং বিচারের মুখোমুখি হতে ব্যাপকভাবে বাধ্য হচ্ছে। আটকাতে পারবে কি ভারত সরকার এবার ইন্টারপোলের নোটিশকে? আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমি শেখ হাসিনাকে এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন, মনে করেছিলেন সব ধ্বংস, জামাতকে ধ্বংস করবেন, বিএনপিকে ধ্বংস করব, সব আমি আমার বাবার মতো, আমি এবার বাংলাদেশের মালিক। আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না। আপনাদের উপরে আল্লাহ সরাসরি গজব পড়েছে। এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। তো এই যে গজব, এগুলো গজব, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না, কখনো ক্ষমতায় আসতে পারবেন না আর কমসে কম 30 থেকে 40 বছরের ভিতরে, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ। আর যদি জামাত ক্ষমতা যায় আপনার জীবনে আসতে পারবেন না। পরে সরকার ইন্টারপোলের মাধ্যমে তার গ্রেফতারি পরোয়ানা জারি করবে, তখন কি হবে? ভারত হয়তো দিবে না, যখন ইন্টারপোল এটাতে ইন্টারভিউ করবে সবকিছু শেষ। রাজনৈতিক খাটাস ওবায়দুল কাদের বলেছেন লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করতে চান এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা এইটা ঘোষণা করবেন এবং সেটা তারা বাস্তবায়ন করবেন। লং মার্চ টু যমুনা। আপনি কল্পনা করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, এতটা কঠিন এবং কঠোর পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ এবং তার দলের মানুষের ভিতরে তার যদি আপনার 0.001% থাকতো আওয়ামী লীগের এই আপনার শেখ হাসিনার এই রায়ের পরে, তাহলে কোনো দুঃখ ছিল না। অর্থাৎ প্রশ্ন হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার পরে 1975-এ যেভাবে আওয়ামী লীগের ভূমিকা ছিল, ঠিক একই ভূমিকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করেছেন শেখ হাসিনার এই রায়ের পরে। আপনি বলবেন যে আমি কি এটা উস্কিয়ে দিচ্ছি? না, এটা উস্কিয়ে দিচ্ছি না। এরপরে এটাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বোঝাতে চাই যে আপনারা দেখেন আপনাদের পজিশনটা কোন জায়গাতে আছে। আমি শেখ হাসিনাকে এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন, আপনি বলেন মানুষের জন্য রাজনীতি করেছেন। যদি মানুষের জন্য রাজনীতি করতেন, আপনার দলের মানুষ না দাঁড়ালেও সাধারণ মানুষ দাঁড়াতো, যেভাবে দাঁড়িয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আপনার এই রায়ের পরে। এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনি দেখেন ইভেন বেগম খালেদা জিয়ার রায় যখন ঘোষণা করলো, বিএনপির নেতাকর্মীরা এটা প্রতিক্রিয়া যেভাবে দেখিয়েছেন, আপনার ওনাকে যখন জেলে নেয়, সাধারণ মানুষের ভিতরেও অসন্তুষ্টি এবং প্রতিক্রিয়া আপনি দেখেছি। কিন্তু শেখ হাসিনা, আপনাকে আজকে বলি, আপনি গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করেন, আপনারা তো বলছেন 50%, 60%, 50%, 60% যদি আপনাদের সাথে মানুষ থাকতোই শেখ হাসিনা, তাহলে তো আপনি নির্বাচনে রাতের ভোট, দিনের ভোট রাতে করতে হতো না। আপনার এমন জুচ্ছুরি, খুন, গুম, আয়নাগর এবং সেক্টর ডিটেনশন সেন্টার বানানোর প্রয়োজন ছিল না। আপনি এমনিতেই ক্ষমতা থাকতে পারবেন। কিন্তু এখানে আপনাদের বলছি আবারও যে উচ্ছৃঙ্খল মানুষ যারা আছে তাদের পরিণতি কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো, এবং বেয়াদব মাইন্ডেড যারা আছেন তাদের পরিণতি কি হতে পারে সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে আমি মনে আছে আওয়ামী লীগের কেউ যদি দেখে থাকেন, আপনাদের মনে আছে আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দিন, সব মাফ করে দেন, তারেক রহমান সাহেবের মামলা মাফ করে দেন, দিয়ে বিএনপিকে বিরোধী দল, যেহেতু জামাত ছিল না তখন, বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করান। আপনি তাদের সাথে আলোচনা করে, কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা একটু হলো আওয়ামী লীগের প্রতি তাদের পজিটিভ মনোভাব সবসময় ছিল, আছে এখনো। সুতরাং আপনি পারবেন, এবং ডেসপারেট ছিল বিএনপি তখনকার সময়, একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে দাঁড় করাতে পারতেন, যেহেতু জামাত তখন ছিল না, তখন ব্যান করে দিয়েছিলেন আপনারা। এরপরে কি হতো? এরপরে আপনি আবার ক্ষমতা থাকতে পারতেন একটা নির্বাচন দিয়ে। সেটা তো জান নাই, মনে করেছিলেন সব ধ্বংস, জামাতকে ধ্বংস করবেন, বিএনপিকে ধ্বংস করব, সব আমি আমার বাবার মতো, আমি এবার বাংলাদেশের মালিক। 21 কোটি 18-19 কোটি দেশের মানুষের দেশ এই বাংলাদেশ। এগুলা কি আপনারা কি শুরু করছেন এগুলা? আজকে বলেন লং মার্চ, কাউকে ছাড়বেন না, ধরবেন না, সিঁড়ি ফেলবেন, কেটে ফেলবেন। তাহলে আপনি যদি খালি সিরাতে আর দরাতে থাকেন, আপনারা দেশের মানুষের অবস্থাটা কোন জায়গাতে যাবে? আমি আপনারা সাধারণ মানুষ যারা এখানে 700-800 মানুষ আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না। আপনাদের উপরে আল্লাহর সরাসরি গজব পড়েছে। এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। তো এই যে গজব, এগুলো গজব, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না, কখনো ক্ষমতায় আসতে পারবেন না আর কমসে কম 30 থেকে 40 বছরের ভিতরে, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ। আর যদি জামাত ক্ষমতা যায় আপনার জীবনে আসতে পারবেন না।
কেন আসতে পারবেন না আমি এটা বলছি। অথবা বিএনপি যদি মানে একটু নিজেকে মানে মানে উঠতে পারে বিএনপি কিভাবে, যদি সুশাসন 50% সুশাসন নিশ্চিত করলে আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকবে না, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। আমার এখনো আপনার এই আমার আশা আছে, বিকজ বেগম খালেদা যে এখনো বেঁচে আছেন, এই মহিলার উপর আমার আস্থা আছে। কারণ আপনাকে আমি সেদিন পোস্ট দিয়েছিলাম যে 3 বারের প্রধানমন্ত্রী ছিল ভদ্র মহিলা, কিন্তু এখানে একটা হত্যা মামলা নাই সরাসরি, মানে তার নির্দেশে হত্যা হয়েছে, তার নির্দেশে গুম হয়েছে, তার নির্দেশে এই হয়েছে। ইয়েস, উনার নির্দেশে উনার সরকারের সময় ক্লিন হার্ট অপারেশন হয়েছে, 18 জন কৃষক হত্যা করেছিল তারা, কিন্তু এটা একটা সরকারি সিদ্ধান্ত বা তখনকার সময় কেউ করেছে, কিন্তু সরাসরি উনার সাথে যদি থাকতাম তাহলে শেখ হাসিনা একটা মামলা তার বিরুদ্ধে দিতে পারতো। আপনি দেখেন এটা তার সবচেয়ে বড় জয়, এবং তার এই কারণে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে, এবং সে বসে বসে দেখেন উনি এখন ভালো আছে তার ঘরে। কিন্তু আজকে শেখ হাসিনা যে দাম্ভিকতার সুরে বলছিল বের করে দিব, এক সারিতে বের করে দিব, এই করে দিব, সেই করে দিব, যা ইচ্ছা তাই করেছে, তাকে নিয়ে আবার তুচ্ছ তাচ্ছিল্য করতো সেই মহিলা আজকে দেখেন ফাঁসির মানে রায় নিয়ে এখন দেশে দেশে ঘুরবে। একটু পরে 2 দিন পরে সরকার ইন্টারপোলের মাধ্যমে তার গ্রেফতারি পরোয়ানা জারি করবে, তখন কি হবে? ভারত হয়তো দিবে না, ইটস মোস্ট আনলাইকলি, ইন্ডিয়া উইল হেল্প, বাট ডেফিনেটলি ইটস এ বিগ ডিল। যখন ইন্টারপোল এটাতে ইন্টারভিন করবে সবকিছু শেষ হয়ে যাবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গতকাল থেকে এখন পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোন অফিশিয়ালস এখনো পর্যন্ত দে হ্যাভেন্ট গিভেন এনি সিঙ্গল স্টেটমেন্ট রিগার্ডিং দিস ম্যাটার। সো what does it mean? It means that almost they swallowed, so absorbed it. কঠোরভাবে আইন প্রয়োগ করা দরকার, জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার, বিশেষ করে বিএনপি বা জামাত, এবং আমি যদি বলি এনসিপি যারা আছেন সবাইকে বলি, গাইজ মেক শিওর দ্যাট ফর দ্য greater interest of our country, guys, be united. I mean, stay on the same page for the betterment of our country and the nations. If not, there will be big problems. So already দেখেন এটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না। শেখ হাসিনার বিচারের রায় আসলে কি কার্যকর হবে? অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস কি এটা রূপরেখা দিতে পারবে, নাকি এটা নতুন ভাবে আন্তর্জাতিক তথা জাতিসংঘের তত্ত্বাবধানের এই রায়ের ফয়সালা হবে? কি করতে যাচ্ছে ভারত, বা শেখ হাসিনা এখন রিট বা আপিল করছে কি জাতিসংঘে? বিস্তারিত জানবো রিপোর্টে। সালাম আলাইকুম। রায় তো হয়ে গেছে, প্রশ্ন হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হবে, কারণ শেখ হাসিনা তো বাংলাদেশে নেই, আর ভারতও তাকে ফেরত দেবে কিনা এ নিয়ে নানান মন্তব্য আছে, বা আমরা নর্মালি বলতে পারি ভারত দিবে না। তো ভারত যদি না দেয়, শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার সুযোগ নেই? আছে, সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। তবে এই প্রক্রিয়াটা যথেষ্ট পেঁচালো একটা প্রক্রিয়া, আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আপনার 26 অক্টোবর 2025 12:50 তারা একটা প্রতিবেদন দিয়েছিল, শিরোনামটা ছিল জুলাইয়ের পলাতক আসামিরা, ইন্টারপোলে অগ্রগতি না থাকায় বিচারে জোর দিচ্ছে পুলিশ। তখন শেখ হাসিনার রায় হয়নি, কিন্তু এর আগে আমরা যদি এই প্রতিবেদনটা দেখি, সেখানে দেখেন ইন্টারপোলের এবং পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে রেড নোটিশ যেটা জারি করবে সরকার। আজকে আবার বলছে যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, কামাল তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করবে। তো এর আগে কি করছে না? করার জন্য আবেদন করছে না? করছে, কিন্তু পেস্টা লাগছে কোথায়? রেড নোটিশ জারির ক্ষেত্রে কিছু শর্ত থাকে। তো আমাদের সরকারের পক্ষ থেকে যখন এই রেড নোটিশ জারি করা হয়েছে, সেখানে সবগুলা শর্ত পূরণ করা হয়নি, আর যার কারণে আপনার টোটাল 24 জনের নামে মোস্ট ওয়ান্টেড তালিকা অন্তর্ভুক্ত হয় নাই। বাকি 4 জনের নাম আসছে, তাদের বিরুদ্ধে আবার বিভ্রান্তি আছে। এই প্রতিবেদনটিতে আমরা দেখছি যে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করেছিল, তাদের বেশিরভাগের ক্ষেত্রেই ইন্টারপোল থেকে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। গত 1 বছরে আন্তর্জাতিক এই পুলিশ সংস্থা থেকে মাত্র 4টি রেড নোটিশ জারি করেছে জানিয়েছেন কর্মকর্তারা। মোট 28 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল সরকার, যাদের মধ্যে শেখ হাসিনা এবং তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সিনিয়র পুলিশ কর্মকর্তা যারা দেশ ত্যাগ করেছিলেন, কিন্তু তাদের কারোর বিরুদ্ধেই ইন্টারপোল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বলা হচ্ছে যে আপনার ইন্টারপোল এবং পুলিশ সদর দপ্তর জানিয়েছে রেড নোটিশ জারির শর্ত পূরণ না হওয়ায় মোস্ট ওয়ান্টেড তালিকা তাদের সামনে হয়নি। অর্থাৎ আপনার সিঙ্গাপুর ভিত্তিক এক ইন্টারপোল কর্মকর্তা বলছিলেন রেড নোটিশ জারির সবগুলো অনুরোধ একই সঙ্গে পাঠানো হয়েছিল এবং সেগুলোর কারণও একই ছিল, তাই 4 জনের জন্য আলাদাভাবে রেড নোটিশ জারি হয়েছে, বিষয়টি অস্বাভাবিক ছিল। আর আপনার
ইন্টারপোল কোনো ব্যক্তির নামে রেড নোটিশ জারি করলে তার সংশ্লিষ্ট দেশকেও সবসময় জানায়, এমনকি সেটি প্রকাশ্যে না আনলেও। এমনকি বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে ইন্টারপোলের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তারা কোনো রকম মন্তব্য আলাদা দেয় নাই। তো এই প্রতিবেদনটা কেন সামনে আনলাম, যে এতটুকু থেকে একটা জিনিস তো স্পষ্ট, যে আমাদের থেকে যে অ্যাপ্লিকেশনগুলো যাচ্ছে ইন্টারপোল আসলে কিভাবে নিচ্ছে, এবং ইন্টারপোল কাজ করার ক্ষেত্রে মানে যার বিরুদ্ধে মামলা বা যাকে রেড নোটিসের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করা হবে তার রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থান, এই মামলাগুলো কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, অনেক কিছু এখানে ডিপেন্ড করে। ফাইনালি যেই দেশ তাকে আশ্রয় দিয়েছে সেই দেশ ইন্টারপোলের সাথে তার মানে সম্পর্ক কতটুকু, ভূমিকা কতটুকু, এখানে অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ। তো এতটুকু অংশ থেকে বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা সম্ভব একদিকে না, আবার হতেও পারে। তবে সরকার বলছে শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু। আপনার গতকালকে আমরা যখন দেখলাম যে মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি বাহারুল আলম এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের উচিত হবে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করা, তা না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে জানানো হবে। এখন জানানো আর হচ্ছে আনা, এটা আকাশ পাতাল পার্থক্য আছে। ইভেন আপনি গত কয়েক মাসের কি বলা হয় যে ডেটাবেস যদি দেখেন, যাদের বিরুদ্ধে ইন্টারপোলের চিঠি পাঠানো হয়েছে একজন সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।